না, মেয়েদের কর্তব্য হলো বুড়ো বয়সে মা বাবাকে দেখাশোনা করা, আর তুই এই কর্তব্য থেকে পিছু হচ্ছিস। আমি আর কাউকে ঠকাবো না। সরে যাও মা। ও মুখের কথাই মানবে না। না 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 দাদা, না দাদা, আমায় বেরো না, না দাদা, বেরো না, বেরো না আমায়। খবরদার যদি আমাদের বিরুদ্ধে যাবার চেষ্টা করিস। চলো মা। মা প্লিজ আমার সাথে এরকম করো না, আমি বিয়ে করব না। দাঁড়াও, এই বিয়ে হতে পারে না। আরে আপনি তো কিছু নিলেনই না বেয়ান। আর বাবা অমর, তোমার চাটা তো ঠান্ডা হয়ে গেল। দাদা, যখন সব ঠিকই হয়ে গেছে তখন মেয়েকে একবার ডাকুন না। আগে হ্যাঁ, শোভা যাও মেয়েকে ডাকো। হ্যাঁ, এই হলো আমার মেয়ে জ্যোতি, খুবই ভালো মেয়ে। দিদি, সত্যি আপনার মেয়ে ভীষণ সুন্দর। আজকালকার মেয়েদের মতো আমার মেয়ে একদম নয়। সংসারে সব কাজ জানেও, আর খুব শান্তশিষ্ট আমাদের মেয়ে। প্রথম দেখাতেই জ্যোতিকে আমার খুব পছন্দ হয়ে গেছে। এবার আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি আজই পুরুত মশাইকে ডাকছি। আমি তোকে বলেছিলাম যে এই অ্যালবামটা এই ঘরে রাখবি না। কোথায় লুকিয়ে রেখেছিলি? আজই তোর বিয়েটা পাকা হলো, আর তুই কি করছিস? ওদের দুজনের ফটো রেখে দিয়েছিস। তোর ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স তোমার জন্যই হয়েছিল। কত খুশি ছিলাম আমি আর প্রণব, কিন্তু তোমরা জোর করে আবার বিয়ে ভেঙে দিয়ে আবার আমার বিয়ে বিনোদের সাথে দিয়ে দিলে, আর বিনোদের সাথে তো 2 মাস পরেও তালাক করিয়ে দিলে। লজ্জা তো তোমাদের হওয়া উচিত। অনেক নাটক শুরু করেছিস তুই। আজ এমন ব্যবস্থা করব যে মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা শিখে যাবি। বড্ড বেশি কথা বলছিস তুই। তোকে এমন শিক্ষা দেব না। মনু, একে বল যে মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়। না দাদা, না, এগুলোকে পুড়িয়ে ছাই করে দেবো। মা, ছাড় ছাড় আমায়। আজ আমি এগুলোকে পোড়াবই। না মা, না। খুব প্রেম জেগেছে না তোর? হ্যাঁ, দাঁড়া, দেখাচ্ছি মজা। মা, না। মা, মা প্লিজ করো না। মা, আরে কি করছো, কি করছো তোমরা? আরে কেন মারছো ওকে? ওর বোকামি শিক্ষা ওকে আমি দিচ্ছি।
মনে হচ্ছে এই বিয়েটাও ভেস্তে যাবে। আমি তো দ্বিতীয় বিয়ের সময় বলেছিলাম যে ওর প্রথম বিয়ের অ্যালবামটা জ্বালিয়ে দাও। দাও, এবার এই গল্পটা আমি শেষ করি। এটা আমি জ্বালাতে দেবো না। শোভা, এই অ্যালবামটাই দেখছিল, কোনো পাপ তো করেনি। দাদা, দাদা না, দাদা করিস না। একে ঘরের মধ্যে নিয়ে যা। দাদা, ছেড়ে দে আমার। তুই ভুলে গেছিস আমি তোর মা, তোর ডানা কাটতে আমি জানি। এখন বিয়ে পর্যন্ত তুই এই ঘরেই বন্ধ থাকবি। মা, মা। তুমি যদি দরজা খুলে দাও তাহলে ও আরো মার খাবে। মা, দরজাটা খোলো। মা, মা খোলো না। আরে কি হয়েছে শালাবাবু, এরকম হঠাৎ করে আমায় কেন ডাকলে? কি করে বলি জামাই রাজা, আমার তো এটা আপনাকে বলতেও খুব সংকোচ হচ্ছে। আরে শালাবাবু, আপনজনদের কাছে কিসের সংকোচ? যা বলার আছে বলে ফেলো। জ্যোতির জন্য নতুন একটা সম্বন্ধ এসছে। কি? কিন্তু ওই দিন তো আমাদের সব কথা পাকা হয়ে গেল, তাই না? না, আমাদের সবার আর জ্যোতিরও আপনাকেই পছন্দ। যখন আমাকে ওর পছন্দ, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা তো আমাদের ভাগ্যে আছে। ব্যবসায় এত বড় ক্ষতি হলো, আর ওরা সেই ক্ষতিপূরণের দায়িত্ব নিচ্ছে। ওরা বিয়ের জন্য টাকা দিচ্ছে? তো এতে ভুল কি আছে? যে দুটো পরিবার আত্মীয় হতে চলেছে, তারা যদি বিপদের দিনে পাশে না থাকে তো কে থাকবে? না কিন্তু মানে আপনি কিন্তু এই ব্যাপারটা খারাপভাবে নেবেন না। এই কথাটা তো বাবা আপনাকে ফোনেও জানাতে পারতো, কিন্তু আমি আপনার সঙ্গে দেখা করতে এই কারণেই এলাম, কারণ জ্যোতির আপনাকে খুব পছন্দ হয়েছে। কিন্তু আমরা নিরুপায়। ঠিক আছে, যদি ব্যাপারটা পরিবারের সাহায্যের হয় তাহলে সেটা আমিও করতে পারি। তুমি আমাকে বলে দিও কত টাকা প্রয়োজন। 10 লাখ। ঠিক আছে, আমি দেবো তোমায় 10 লাখ টাকা, কিন্তু এই কথাটা যেন আমার মা জানতে না পারে। এই কথাটা মাথায় রেখো। একদম জামাই রাজা, আপনি একদম চিন্তা করবেন না। ঠিক আছে, আমি এলাম এখন। আচ্ছা। চল। মা প্লিজ, আমার সাথে এরকম করো না, আমি বিয়ে করব না। চুপচাপ যাবি নাকি আবার শুরু করবো মার? চল। বাবা, বাবা প্লিজ এই বিয়েটা বন্ধ করে দাও, আমি এই বিয়ে করব না। দেখ জ্যোতি, ছেলে পক্ষ এক্ষুনি পৌঁছে যাবে, এই নাটকটা বন্ধ কর। নমস্কার। আসুন আসুন, বিয়ের সমস্ত আয়োজন হয়ে গেছে, আসুন। এসো। বাবা তোরা এখানেই দাঁড়া, আমি বরণের থালাটা নিয়ে আসছি। হ্যাঁ মা। আরে জ্যোতি, চলো। আরে চলো, আজ থেকে এটা তোমার নিজেরই বাড়ি। আমি আপনাকে কিছু বলতে চাই। বলার তো আমারও তোমাকে অনেক কিছু আছে, কিন্তু আগে ভেতরে তো চলো। না, আমি আপনার স্ত্রী
আর এই বাড়ির বৌমা হয়ে এই বাড়িতে ঢোকার আগে আপনাকে একটা কথা বলতে চাই। কি বলতে চাও তুমি, বলো। এটা আমার তৃতীয় বিয়ে। এর আগে দুবার তালাক হয়ে গেছিল। আপনারা এই সময়? জ্যোতিমা, সব ঠিক আছে তো? আপনি কি ভেবেছেন আপনারা এত বড় একটা কাণ্ড ঘটাবেন আর আমরা সেটা জানতেও পারবো না? আপনার দুবার তালাক দিয়ে দেওয়া মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছেন আর মিথ্যে কথা বলে 10 লাখ টাকা নিয়েছেন আমার ছেলের থেকে। কিসের 10 লাখ টাকা? মিথ্যে বলছে ও। মিথ্যে কথা বলছি আমি? মা, আমি একটা কাজ করি, আমি পুলিশকে ডেকে আনি। ওরাই এসে বলবে যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। আমাদের পুলিশের ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, জানিস না আমরা মেয়ে পক্ষ? 50 জন্য কেস করে দেবো, বুঝবি তখন। মা আর ছেলে দুজনকেই সারা জীবন জেলে বসতে হবে। বাবা, এইসব লোকের সাথে মুখ লাগানোর কোনো দরকার নেই। যা গেছে তা গেছে। কম করে এরকম পরিবারের সঙ্গে তো আর আমাদের একটা রিলেশন তৈরি হয়নি। চল এখান থেকে। জ্যোতি, তোমরা কি করতে চাও আমার সাথে? আমরা তো তোকে থ্যাঙ্কস জানাতে এসেছি। চালাকি করে তুই আমাদের কাজ সহজ করে দিয়েছিস আর নিজেকে সংসারের ঝামেলা থেকে বাঁচিয়ে নিয়েছিস। হ্যাঁ মা, ডিভোর্স আর আদালতের চক্কর থেকে তো বেঁচেই গেলাম আমরা। ও আমাদের কাজ অনেক সহজ করে দিল। তোমার কাছে আমার ফিলিংসের কোনো দাম নেই? ফিলিংসের কথাই মনে পড়লো। মনু, পরের সম্বন্ধ বড়লোক ঘর থেকে করবি। এই 10-15 লাখে কিছু হবে না। নজর না লেগে যায় আমার সোনা মায়। পরের সম্বন্ধ? দাদা, এর আগে তো তোমরা আমাকে 3 বার বিয়ে দিয়ে দিয়েছো। আর আর কবার বিয়ে দেবে? আমি আর করব না বিয়ে। জ্যোতি, কেন মাথা গরম করাচ্ছিস আমার? দেখ, আমারও কিন্তু তোকে মারতে ভালো লাগে না। আর এটা আবার কোনো বিয়ে হলো নাকি? একদিনের বিয়ে, এটাকে গুনছিস কেন? না দাদা, না। মেয়েদের কর্তব্য হলো বুড়ো বয়সে মা বাবাকে দেখাশোনা করা, আর তুই এই কর্তব্য থেকে পিছু হচ্ছিস। আমি আর কাউকে ঠকাবো না। সরে যাও মা। ও মুখের কথায় মানবে না। না 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 দাদা, না দাদা, আমায় বেরো না। না দাদা, বেরো না। বেরো না আমায়। খবরদার যদি আমাদের বিরুদ্ধে যাবার চেষ্টা করিস। চলো মা। জ্যোতি, পাগল হয়ে গেছিস নাকি? মরতে দাও বাবা আমাকে। এটা কিরকম জীবন বাবা? বিয়ের মতো একটা পবিত্র জিনিস নিয়ে মানুষকে ঠকানো হচ্ছে, লুট করা হচ্ছে। আমি এসব কিছুতেই সহ্য করতে পারছি না বাবা। মরে যেতে দাও আমাকে। না মা, না, ব্যাস। এখন থেকে তোর বাবা তোর সঙ্গে আছে। তোর সঙ্গে আর কোনো খারাপ কাজ হতে দেব না। তোর বাবা তোর সঙ্গে আর কিচ্ছু করতে দেবে না। কি হয়েছে সোনা? মা, বাকি উকিলদের মতন এই উকিলটাও মানা করে দিল। ছাড় বাবা, যা হয়েছে তা হয়েছে। কম করে ওই খারাপ লোকেদের পাল্লায় তো পড়তে হয়নি। এখন তো তো দারুণ একটা বাড়িতে বিয়ে হচ্ছে, তাই না?
আমাদের দেশে বিয়ের একটা বিরাট গুরুত্ব আছে। যেরমভাবে সময় বদলেছে সেরকমভাবে সম্পর্কের সাথে বিয়ের তাৎপর্যও বদলেছে। নমস্কার, আমি অশ্বিনী কলসেকার, আর আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিরাট শহর থেকে, যেখানে অমর আর ওর মা কামিনী জ্যোতিকে একজন সুন্দর ও সভ্য মেয়ে ভেবে বউ করে এনেছিল। সেখানেই জ্যোতির মা বাবা অমরকে একটা এটিএম ভেবে সম্পর্কটা তৈরি করেছিল। এখানে একটা বিষয় বোঝা আমাদের জন্য খুবই জরুরি, যে পণ চাওয়া এটা কোনো ব্ল্যাকমেলের থেকে কম নয়, সেই জন্যই এটাকে অন্যায় বলা হয়। এর মানে এটাই যে আমরা না পণ চাইব আর না আমরা অন্য কাউকে পণ দেব। বল আমায় কেন ডেকে পাঠিয়েছিস সেখানে? এখন কি কোনো নাটক বাকি আছে নাকি তোর? এত মাথা গরম করছো কেন? এতদিন পরে দেখা হলো, একটু মিষ্টি করে জামাই রাজা। ফালতু কথা বন্ধ কর। না আমি তোর জামাই বাবু আর না তুই আমার কোনো শালা, বুঝেছিস? তাড়াতাড়ি বল কি বলবি। আরে জামাই রাজা, এখনো আপনি আমাদের বদমাইশি দেখলেন কোথায়? যাওয়ার আগে আমার শুভেচ্ছা তো নিয়ে যান জামাই রাজা। কিসের শুভেচ্ছা? শুনলাম নাকি আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, আর সেটাও নাকি আবার খুব বড় লোকের বাড়িতে। যা টাকা পাবেন তাতে তো আপনার সমস্ত ক্ষতি পূরণ হয়ে যাবে। তোর মতো নোংরা মানসিকতার লোক নই আমি, বুঝেছিস? হ্যাঁ, আমি তো ছোট লোক ঠিকই আছে, তবে আপনার মতো সম্মানীয় মানুষকে এটা জানিয়ে যাই যে আপনার এখনো জ্যোতির সঙ্গে তালাক হয়নি। তুই আমাকে ব্ল্যাকমেল করতে চাইছিস? আরে ব্ল্যাকমেল কোথায় করছি জামাই রাজা, আমি তো আপনাকে সাহায্য করছি। জ্যোতি আপনাকে ডিভোর্স দেবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। দেখিয়ে দিলি নিজের রং তাহলে। বল কি রেট ফিক্স করলি ডিভোর্সের? ওটাই যেটা বিয়ের সময় ছিল, 10 লাখ। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলি, আমার এক বন্ধু আবার শহর থেকে আসছে। এটা কি চোখে দেখতে পাচ্ছ না? বাড়িতে অতিথি এলে তার সঙ্গে এইভাবে কথা বলতে হয়? মনু, এতে ওর কোনো দোষ নেই, আমি হঠাৎ করে সামনে চলে এসেছি। যা ভিতরে যা আর চায়ের ব্যবস্থা কর। মা দেখো কে এসেছে। মা বাবা দেখো, এ হলো রাঘব। আরে বাবা, নমস্কার আন্টি। নমস্কার আঙ্কেল। ও মিরাটে একটা কাজে এসেছিল, আমি বললাম আমার সঙ্গে চল, আমার সঙ্গেই থাকবি। শোনো, নিজের বাড়ি মনে করে থাক। হ্যাঁ অবশ্যই। চলো রাঘব, ভিতরে চলো। আরে মনু, আঙ্কেলকে দেখতে পাচ্ছি না। এই এদিক ওদিক কোথাও গেছে হয়তো। বাবা রাঘব, মীরা এলে কেন? আসলে আন্টি, আমি কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছি, তাই ভাবলাম যে এখানে মিরেটে ঘন্টা ঘরে একটা দোকান খুলে নি। আচ্ছা, কিন্তু এখানকার দোকানের রেন্ট খুব বেশি, তুমি জানো তো? হ্যাঁ আমি জানি সেটা আন্টি। অ্যাকচুয়ালি সেই জন্যই আমি ভাবছিলাম যে ভাড়ার দোকান না নিয়ে নিজে দোকান কিনে নি। আসলে কি বলতো, বাবা সবে সবে গ্রামে জমি বিক্রি করেছে, আর আমাদের জমিগুলো ছিল হাইওয়ের দিকে, তাই দামটাও ভালোই পেয়েছি। খুব ভালো বাবা, খুব ভালো। মনু, তোমার বন্ধুর তো খুব বুদ্ধি, ওকে কিন্তু সাহায্য করবে। হ্যাঁ মা। আমি হেল্প করব কিছু? কেন? এটা কি আপনার কাজ? না মানে অ্যাকচুয়ালি আমি আর মনু দোকান দেখতে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাকে জিজ্ঞেস করে নি, আপনি যাবেন আমাদের সাথে? আপনি কি আমার বন্ধু, আমার দাদা, নাকি আমার আত্মীয় হন? জোর করে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করবেন না একদম। এখান থেকে চলে যান আর নিজের কাজ করুন, বুঝতে পেরেছেন? এসব কি অসভ্যতা জ্যোতি? অতিথির সঙ্গে কেউ এইভাবে কথা বলে? সরি বন্ধু, তুমি ওর কথায় কিছু মনে করো না, ওর মাথা ঠিক নেই। কিন্তু ওরই বা কি দোষ? ওর সঙ্গে এমন সব ঘটনা ঘটেছে। এমন কি হয়েছে? কখনো কখনো আমার তো নিজেরই ওর জন্য খুব খারাপ লাগে।
দুবার বিয়ে হলো আর দুবারই ঠকে গেল। এমন কি ঘটেছে যার জন্য দুটো বিয়েই ভেঙে গেল? তুমি এই ধরনের ছেলেদের চেনো না বন্ধু। প্রথমে মিষ্টি মিষ্টি কথায় ভোলায়, তারপর যেই কাজ মিটে যায় তখনই অত্যাচার শুরু করে। তাই বাধ্য হয়ে ডিভোর্স করাতে হলো। এই দেখো মা, এই ছেলেটা তো জ্যোতির থেকে অনেক বড়। কি মা, শুধু 10-12 বছরের বড় হবে। ব্যবসার কারণে হয়তো সময় মতো বিয়ে করা হয়নি। আরো দেখা। মোবাইলের দিকে দাও। তোমরা জ্যোতির জন্য আর ছেলে দেখবে না, না হলে আমি। না তো কি করবে তুমি? আমাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করলে না, তাহলে দেখে নেবে। মনু, পরের সম্বন্ধ বড়লোক ঘর থেকে করবি। কি মা, শুধু 10-12 বছরের বড় হবে। ওয়ে হয়ে, আরে দেখ দেখ, এই রাতে রজনীগন্ধা কোথায় যাচ্ছে? আরে কোথায় চললে আমার রাতের রানী? আমরাও আসবো নাকি? ওদিকে যায়নি তো? আরে চল চল, অন্য কোথাও খুঁজি, চলে আয়। তুই কি মনে করেছিস এত সহজে পালিয়ে যাবি তুই? খুব সাহস বেড়ে গেছে তোর, আজ বোঝাবো তোকে। না না না, ছেড়ে দেওয়ার কোনোদিন এরকম করবো না। জ্যোতি, কি হয়েছে? মনু, কি করছিস তুই এটা? মনু, বাড়ি থেকে পালাবি? মনু দরজা খোল। মনু, বাড়ি থেকে পালাবি? মনু মনু, দরজা খোল। মনু দরজা খোল। শোভা! মনু, তুই পাগল হয়ে গেলি নাকি? মনু, মনু, তুই এটা ঠিক করিসনি। আমি ছাড়বো না তোকে। রাঘব বাবা, রাঘব বাবা, এটা কি করছো বাবা? আমি পুলিশকে ফোন করছি আঙ্কেল। বাবা, পুলিশকে ফোন করো না। পুলিশ এলে আমাদের সবাইকে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে। আমার জ্যোতি একা পড়ে থাকবে। এমনিতেও বা আপনি থেকে এমন কি কাজ করে দিচ্ছে না? আরে আপনার ছেলে আপনার মেয়েকে মারছে আর আপনি আপনি দাঁড়িয়ে এখানে মজা দেখছেন। তুমি কি ভাবছো বাবা, আমি ওদের আটকাবার চেষ্টা করিনি? এই মা ছেলে টাকার জন্য যা ইচ্ছা করতে পারে। আমি না থাকলে জানি না জ্যোতির কি হবে। বাবা, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি জ্যোতিকে বিয়ে করে কোথাও দূরে চলে যাও। বাবা, এই বুড়ো মানুষটার প্রার্থনা একটু শোনো বাবা। কথায় আছে, অন্যায় যে করে আর যে সহ্য করে দুজনেই দোষী। মানুষ বাইরের লোকের সঙ্গে লড়াই করে নেয়, কিন্তু বিষয়টা যখন পরিবারের ক্ষেত্রে ঘটে তখন সেটা সামলানো মুশকিল হয়ে দাঁড়ায়। জ্যোতি এরকমই একটা বিষয়ের জন্য অন্যায়ের শিকার হচ্ছিল। সবসময় এটা মনে রাখবেন, আমরা ঠিক ততটাই কমজোর হয়ে পড়ি আমরা নিজেদেরকে ঠিক যতটা কমজোরি ভাবি।
একদিকে জ্যোতি যেমন এই অন্যায়ের কোনো প্রতিবাদ করতে পারছিল না, ঠিক অন্যদিকে রাঘব এই অন্যায়টা লক্ষ্য করে এবং ওর হয়ে প্রতিবাদ করে। কিন্তু এখন এটাই দেখার, রাঘব কি জ্যোতিকে ওর পরিবারের হাত থেকে বাঁচাতে পারবে? আসুন দেখে নি। খাবারটা খেয়ে নিন। খিদে নেই আমার। আপনি কাল থেকে কিছু খাননি। তুমি এইসব কেন করছো? যখন আমার বাড়ির লোকেদেরই আমার কোনো গুরুত্ব নেই, তাই এই পৃথিবীতে আমার কেউ নেই। এতদিন হয়তো কেউ ছিল না, কিন্তু এখন আমি আছি। আমি তোমাকে বিয়ে করে তোমাকে এই বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যেতে চাই। ও, এখন তুমি আমার চতুর্থ স্বামী হবে, তাই না? কিন্তু তুমি হয়তো জানো না, এখনো পর্যন্ত আমার তৃতীয় স্বামী আমায় তালাক দেয়নি। কি গো, কি হলো? চিন্তা করছো? ঘেন্না হয় আমার এই বিয়ে শব্দটাকে। আমিও আপনাকে এই অবস্থায় বিয়ে করতে চাই না জ্যোতি। এইটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। একবার যদি আপনার আর আমার বিয়ে হয়ে যায় না, তখন আপনার মা আর আপনার দাদা কোনোদিনও আপনাকে বিরক্ত করতে পারবে না। জ্যোতি দেবী, আমি আপনার সরলতাকে ভালোবেসে ফেলেছি। বেঁচে থাকো বাবা। জ্যোতিকে একটু খেয়াল রাখবে, ও তোমাকে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, অবশ্যই। তুমি একটা হাঁদা গঙ্গারাম, আর তোমার সাহস কি করে হলো আমার মেয়েকে বিয়ে করার? তুমি চিন্তা করো না মা, এই বিয়ে কখনোই লিগ্যাল হতে পারে না। জ্যোতির তো অমরের সঙ্গে এখনো ডিভোর্সই হয়নি। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। হ্যাঁ, ডেকে আন মনু। আমি পুলিশকে কোনো ভয় পাই না। এমনিতেও জ্যোতি আর অমরের বিয়ে আইনের চোখে মান্য নয়, কারণ ওরা আজ পর্যন্ত একদিনও এক ছাদের তলায় কাটায়নি। আমি তোমাকে আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম রাঘব, আর তুমি আমার সঙ্গে এটা করলে? আমি দেখে নেব তোমাকে। রাঘব, জ্যোতি, তুমি একদম ভয় পেও না। এরা আমাদের কিচ্ছু করতে পারবে না। মনু, তুই এর মাকে ফোন করে বল যে এ এমন একটা মেয়েকে বিয়ে করছে যার আগে 3 বার বিয়ে হয়েছে, তখন বুঝবে। মনু, মনু, না, মাকে ফোন করিস না। আমি নিজে গিয়ে সব সত্যি কথা বলে দেব। তুমি ফোন করলে তো ও বেঁচে যাবে, কিন্তু যদি আমি ফোন করি তাহলেই তো মজাটা জমবে, তাই না? মনু, মনু, তুই কি চাস সেটা বল। তোমার দোকান। শোভা, এসব তুমি কি বলছো? ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওদের এক হতে দাও না বাবা। ঠিক আছে, আমি রাজি। রাঘব, এটা ওদের ষড়যন্ত্র। এটা দোকানটাও নেবে আর আমাদের আলাদাও করে দেবে। না জ্যোতি, তুমি একদম ঘাবড়িও না। এরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দেখে নে, সব পেপার আছে। আমার তোমার ওপর পুরো ভরসা আছে জামাই রাজা। বরং আমি তো তোমায় বলছি, তুমিও এই দোকানেই একটা চাকরি নিয়ে নাও, আর আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকো। আত্মীয়তার জায়গায় আত্মীয়তা, আর কাজের জায়গায় কাজ। না, আমি আসি। আচ্ছা শোনো, যাওয়ার আগে একটু গলা তো ভিজিয়ে যাও। দেখো, আমি এসব খাবো না। মনে হচ্ছে তুমি রেগে আছো। জ্যোতিকে মেরেছি তাই? আমি কি বলি আর, নিজের ওপর আমার নিজেরই ঘেন্না হয়। দাদা হয়ে আমি আমার বোনকে মারলাম। ইচ্ছে করে যে এই হাতটাকে ভেঙে ফেলি আমি এইভাবে। আরে এসব কি করছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? ঠিক আছে, তাহলে তুমি বলো আমাকে ক্ষমা করেছো? হ্যাঁ, ঠিক আছে, ক্ষমা করলাম। ইউ আর দ্য বেস্ট জামাই রাজা, ইউ আর দ্য বেস্ট। মা, মা, এত রাত্রে তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ বাবা, আমরা অন্য জায়গায় গিয়ে রেন্টে থাকবো। কি কি বলছিস তুই? আমি জানি অনেক খারাপ মা, আমি অনেক কষ্ট দিয়েছি তোকে, কিন্তু মা, আমি তো তোর মা।
যাস না মা, এটাই তোর বাড়ি। মা, বিয়ের পর প্রতিটা মেয়ে তার নিজের স্বামীর বাড়িতেই যায়। আমিও রাঘবের সাথে যাচ্ছি। তুমি ওকে শিখিয়েছো? আরে আমি কেন বলতে যাব? যা ইচ্ছে বলতে থাকো। আমি জানি তুমি আমাকে লুকিয়ে ওকে এইসব বুদ্ধি দিয়েছো। আসতে দাও মনুকে, তখন বুঝবে মজা। ঠিক আছে বাবা, তোমরা যখন বলছো আমরা কিছুদিন থেকেই যাচ্ছি। সাবধানে জামাই রাজা। যদি আমি এসে গেছি। রাঘব, তুমি মদ খেয়েছো? মনু বলল যে বিয়ের পার্টি দিতে, তো আমি দিয়ে দিলাম। আমি কখন বললাম জামাই রাজা? আমাকে দোষ দিচ্ছ কেন? দেখলি তো তুই এর ওপর আশা করেছিলি এ তোকে বাঁচাবে। এই মাতাল তো নিজেকেই সামলাতে পারছে না। মনু, এই মাতালটাকে বাইরে বের কর। আমার বাড়িতে মাতালদের জন্য কোনো জায়গা নেই। না মা, দুদিন আর থাকতে দাও এখানে, তারপরে সব ঠিক হয়ে যাবে। আরে মা, তুই কেন যেতে যাবি? এটা তো তোরই বাড়ি। না মা, এখন আমার বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পর স্বামীর বাড়ি আমার বাড়ি, এটা না। চলো রাঘব, ভেতরে চলো। বাই মনু। জ্যোতি, শোনো, ব্রোকারের ফোন এসেছে। ও বলল যে আজকে আমাদেরকে বাড়ি দেখাবে, তাই বিকেলে আসতে একটু দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ব্রেকফাস্ট তো করে যাও। না, আমার খিদে পাইনি, আমি বেরোই। আরে আরে, তুমি তো রাগ করলে। আসলে কি জানো তো, রাতে তোমাকে ওই অবস্থায় দেখে জ্যোতির চিন্তা করে একটু বেশি বলে ফেলেছি আমি। তোমাকে কোথাও যেতে হবে না। দরকার আছে, আমরা আর এই বাড়িতে থাকতে চাই না। তাহলে ঠিক আছে মা, তুমি যেটা চাইবে। আচ্ছা, আমি আসি, তুমি নিজের খেয়াল রেখো। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি সরোজা। রাঘব শাস্ত্রীর বাড়ি এটাই কি? হ্যাঁ, ও এখানেই থাক, এখন একটু বাইরে গেছে। আপনি কি ওনার আত্মীয়? হ্যাঁ আঙ্কেল, উনি আমার হাজবেন্ড। হাজবেন্ড? জ্যোতি, জ্যোতি মা, এ বলছে যে রাঘবের হাজবেন্ড। কে তুমি? আর এসব কি ভুলভাল বলছো? রাঘব আমার স্বামী। কি? এটা তুমি কি কথা বলছো? রাঘব আমার নিজের স্বামী। এবার আমি বুঝতে পেরেছি ও গ্রাম ছেড়ে মীরাটা কেন আসতে চাইছিল। ও আমার সাথে এটা কি করে করতে পারে? আমরা 2 বছর আগে দুজনে একসাথে বিয়ে করেছিলাম। এই নাটকবাজ, এই নাটক অন্য কোথাও গিয়ে করিস। বেশি ফ্যাঁচ ফ্যাঁচ করলে এক্ষুনি পুলিশকে ডাকবো। হ্যাঁ, আপনি পুলিশকে ডেকেই নিন, অন্তত ওরা তো আমার কথাটা শুনবে, তাই না? এই দেখুন আপনারা, আমাদের বিয়ের ছবি। না, এটা হতে পারে না। খুব তো উঠছিলি ওর জন্য। দেখলি কিভাবে মাটিতে এনে ফেললো তোর স্বামী? সরোজ, রাঘব সত্যিই চরিত্রহীন। ও আমাদের দুজনকেই ঠকিয়েছে। আমরা কাঁদবো কেন? ও নিজে কাঁদবে। চলো আমরা দুজনেই পুলিশের কাছে যাই, ওর নামে আমরা কমপ্লেন করব। কি? আমি পুলিশ স্টেশন যাব না, এসব তো ডিলে ছিলই না। মনুদা, আমাকে তুমি ক্ষমা করো। বোন, আমি তো একজন অ্যাক্ট্রেস, এইসব কাজ করার জন্য মনুদা আমাকে টাকা দিয়েছিলেন। আমার দরকার নেই কোনো কিছুতে পড়ার, নিজেরাই সামলাও। দাদা, তোরা যে নাটকটা আমার সাথে করেছিস খুব ভালোই করেছিস। রাঘব আর এই মেয়েটার ছবি জুড়ে দিয়ে আমাকে বোকা বানাচ্ছিস। আরে দাদা, একটুও কি লজ্জা নেই?
এত ওড়াও ভালো না জামাই রাজা যে উড়তে উড়তে এই পৃথিবী ছেড়েই চলে যেতে হয়। মা, বাবা ফোন অফ বলছে। আমার তো মনে হচ্ছে যে ওই দিনের মতো মদ খেয়ে। না বাবা, রাঘব কখনো মদ খায় না। আমার তো মনে হয় ওই দিনের মতো মনুদাই সব করেছে। আর আজকে আমার খুব ভয় করছে। কিসের জন্য ভয় মা? বাবা এক্ষুনি আসছি। মা, এত রাতে তুই কোথায় যাচ্ছিস? ওকে খুঁজতে। জ্যোতি, মনু তুমি? বাহ, আপনার মেয়ে সত্যিই খুব সুন্দরী। হ্যাঁ তো হবেই তো, আমার মতন হয়েছে। মা আবার? আমি বিয়ে করব না। বাবা আর রাঘব যদি জানতে পারে না, তাহলে ওরা তোমাদের কাউকে ছাড়বে না। চুপচাপ বসে থাক, চেঁচামেচি করবি না। বাবা দেখো এরা আমার সাথে কি করছে। কবে বুদ্ধি হবে তোর? একটা মেয়েকে সামলাতে পারিস না? তোর হাত থেকে বেরিয়ে গেছে ও। বাবা তুমিও? হ্যাঁ জ্যোতিমা, কি করব বল, এই সমস্ত খেলার মাস্টার মাইন্ড তো তোর বাবাই মা। সরি, এই শেষবার তোকে বিয়ে করাবো, তারপর থেকে তুই তোর স্বামীর সঙ্গে আরামে জীবন কাটাবি। এই যে 1 কোটি টাকা মেয়েটার দাম। এই বিয়ে হতে পারে না। দাঁড়াও, এই বিয়ে হতে পারে না। ইন্সপেক্টর বাবু, এরাই তারা যারা জোর করে জ্যোতির বিয়ে দিচ্ছে। কেন বিয়ে হবে না ওর? ইন্সপেক্টর, ও আমার মেয়ে জ্যোতি। মা জ্যোতি, ইন্সপেক্টর সাহেবকে বলো যে এই বিয়েটা তোমার ইচ্ছেতেই হচ্ছে। হ্যাঁ বলো। লোকেরা বলে মেয়েরা তার বাবার কাছে সব থেকে আদরের, একমাত্র তোমাকেই আমি ভরসা করতাম। কিন্তু আমি এটা জানতাম না যে তুমি শুধু আমার সাথে ভালোবাসার নাটক করছো। তুমি আমার সাথে থেকে আমার সমস্ত কথা শুনে নিয়েছো যে দাদা আর মা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু এটা জানার পরে আমার খুব খারাপ লেগেছে। তুমি তো এই নোংরা খেলার সব থেকে বড় মাস্টার মাইন্ড বেরোলে। কে জানে কেন তোমাদের মতো একটা নোংরা ফ্যামিলিতে কেন কন্যা সন্তান জন্ম দেয়। তোমরা আসলে পরিবারের নামে একটা অভিশাপ। এই নিয়ে চলো সবাইকে। জ্যোতির জন্য ওর বাবার স্বরূপটা সামনে আসা সব থেকে বেশি কষ্টকর ছিল, কারণ ওর বাবা ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিল।
সব মানুষেরই তার জীবনের সবথেকে দুর্বল এবং সবথেকে শক্ত জায়গা হলো তার পরিবার, সেই পরিবার যেখানে সে নিজেকে সুরক্ষিত ভাবে। কিন্তু জ্যোতির জন্য ওর নিজের পরিবারই ওর সবথেকে বড় শত্রু হয়ে গেছিল। আমাদের দেশে শুধুমাত্র জ্যোতি বা ওর পরিবারই নয়, এরকম আরো অনেক পরিবার আছে যারা এই নকল বিয়ের একটা বিজনেস চালু রেখেছে। কিন্তু এরা ভুলে যায় যে কাউকে ঠকিয়ে, কারোর ভাবনা নিয়ে খেলা করে, চুরি করা পয়সা দিয়ে কখনো জীবনে সুখী হওয়া যায় না। এর সাথে আমি অশ্বিনী কালসেকার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।